দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের আমি আরোহ অনুমানের যে পার্ট, সেই পার্টের কিন্তু প্রথম অধ্যায় শেষ করে দিয়েছি। আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি, যে দ্বিতীয় অধ্যায়ের নাম কিন্তু কারণ। ঠিক আছে, এই কারণ অধ্যায়ের সাথে সাথে তোমরা মিলের পদ্ধতি, তার সাথে সাথে আরোহমূলক দোষ, এই অধ্যায়গুলোর কিন্তু প্রশ্ন থেকে উত্তর তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের টেস্ট পরীক্ষাটা তোমরা দিতে পারো। এবং মনে রাখবে, প্রস্তুতিটা ফাইনালের জন্য হওয়া উচিত। সেই জন্যই দেখো এই কম সময়ের মধ্যে এত বড় সিলেবাসকে কভার করা। যদিও মাঝখানে টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ক্লাস ভিডিও দিতে পারিনি, তো এখন রেগুলারলি চলছে। তো আজকে আমি শুরু করছি। তোমরা খুব সুন্দরভাবে দেখো, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কি থাকতে চলেছে বলো তো। এই অধ্যায় থেকে তোমাদের 3টা এমসিকিউ থাকবে আর 3টা এসিকিউ থাকবে। ঠিক আছে, এখান থেকে টোটাল তোমাদের মার্কস থাকবে কত? 6 নাম্বার। কত নাম্বার থাকবে? 6টি নাম্বার থাকবে। এই 6টি নাম্বার কিন্তু তোমাদের 6-এ 6 পেতে হবে। ঠিক আছে, 6-এ 6 পেতে গেলে তোমাদের কিন্তু খুব ভালোভাবে লাইন বাই লাইন কিন্তু তোমাদের পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, তবেই কিন্তু তোমাদের এখানে 6-এ 6 তোমরা পাবে। তো পড়াতে পড়াতে আমি যে জায়গাগুলো বলে দেবো, যে এই জায়গাগুলো ধরে প্রশ্ন হয়, সেগুলো তোমরা করে নেবে। যদিও আমি পরে টেস্টের পরেই তোমাদের প্রশ্ন উত্তরের ভিডিও দিয়েই দিব, সেই প্রশ্নগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তোমরা করে যাবে, সেগুলোর মধ্যেই তোমরা পাবে। ঠিক আছে, চলো শুরু করছি। আজকের অধ্যায় হচ্ছে কারণ। তো কারণ সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব, যে কারণ কি, কারণ কাকে বলবো, কাকে বলতে পারি, সেগুলো জেনে নেব। বলছে, আরোহণমানের আলোচনা প্রসঙ্গে কারণ এর ধারণার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আরোহণমান আলোচনা করতে গিয়ে কারণ শব্দকে বারবার পেয়েছি। কার্যকারণ, নীতি, কার্যকর নিয়ম, সেই শব্দে কিন্তু বারবার পেয়েছি। তো সেই জন্য তার বিশ্লেষণ, তার ধারণা খুব সুন্দরভাবে জানার দরকার আমাদের। কেননা আরোহণ মানে কতগুলি বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে কি করা হয়, সিদ্ধান্ত হিসেবে একটা সামান্য সংখ্যক বচনকে প্রতিষ্ঠা করা হয় আরোহণ মানের ক্ষেত্রে। তার অন্যতম ভিত্তি হলো কি বলতো? কার্যকারণ নিয়ম, যার অন্যতম ভিত্তি, যেখানে আমরা বচনটাকে যে আরোহণ মানে প্রতিষ্ঠা করছি, সেটা সামান্য সংখ্যক বচন। আর সেটা কার কার ভিত্তিতে করছি? সেটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি। তো সেখানেই এই যে কার্যকারণ যে নিয়ম, সেখানেই কিন্তু কারণ শব্দটা রয়েছে। আর এই কারণের সম্পর্কে জানাটা আমাদের খুব জরুরি। এই জন্য প্রকৃতির একরূপতা নীতির পাশাপাশি কার্যকর নিয়মকে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলা হয়। কী ভিত্তি বলা হয় এদেরকে? আকারগত ভিত্তি। সেটাও তোমাদের এক ধরনের প্রশ্ন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কার্যকর নীতিটা কি? এখন আমাদের যেটা জানার বিষয়, সেটা হচ্ছে কার্যকর নীতিটা কি। এই জগতের প্রতিটি বস্তু বা ঘটনা পরস্পরের সঙ্গে বিভিন্ন প্রকার সম্পর্কে আবদ্ধ। এই জগতের যে বস্তুগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন প্রকারে, বিভিন্নভাবে কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে, জুড়ে আছে। এই সম্পর্ক দুই ধরনের হতে পারে, দুইভাবে যুক্ত হয়ে আছে। এক হচ্ছে আকস্মিক সম্বন্ধ বা সহাবস্থানের সম্পর্ক, আর হচ্ছে আবশ্যিক সম্বন্ধ বা ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। একটা হচ্ছে আকস্মিক সম্বন্ধ, যেটা হচ্ছে হঠাৎ করে হয়, আর হচ্ছে আবশ্যিক সম্বন্ধ বা অপরিবর্তনীয় সম্বন্ধ, যেটাকে পরিবর্তন করা যায় না, মানে সেটা সার্বক্ষণিক হতেই আছে। প্রথম প্রকারের সম্বন্ধ নিত্য নয়, মানে আকস্মিক সম্বন্ধ নিত্য। আকস্মিক মানে হঠাৎ করে হওয়া কোনো সম্বন্ধ, কিন্তু নিত্য হতে পারে না। সেটা কেমন হয় বলো তো? অনিত্য। এরূপ সম্বন্ধের কোনো আবশ্যিকতা বা অনিবার্যতা নেই। এটাকে কোনো দিনও আবশ্যিক বলা যাবে না যে এটা হবে, এটা ঘটলে এটা হবেই। এদের মধ্যে কোনো আবশ্যিকতা সম্বন্ধ নেই। যেমন একটি পাখি গাছের ডালে এসে বসলে গাছের ডালের সঙ্গে পাখিটির যে সম্বন্ধ হয়, তা হলো আকস্মিক সম্বন্ধ। ঠিক তাই, একটা পাখি উড়ে এসে গাছের ডালে বসলো, সেখানে গাছের ডালের সঙ্গে পাখিটির যে সম্বন্ধ হচ্ছে, সেটা কিন্তু কি বলতো? সেটা কিন্তু আকস্মিক সম্বন্ধ। কেননা পাখিটি উড়ে গেলে ওই সম্বন্ধ বিনষ্ট হয়। যখনই পাখিটা ওই ডাল থেকে উড়ে যাচ্ছে, সেই সম্বন্ধটা তৎক্ষণাৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আবার অভিজ্ঞতার যদি ভবিষ্যতে কোনো সাদা বা অন্য কোনো অভিজ্ঞতায় রঙের কাক দেখা যায়, তাহলে আশ্চর্য হবার কিছু থাকবে না। আমরা যখন অভিজ্ঞতায় অন্য কোনো রঙের কাক দেখব, যেমন আমরা জানি সব কাকগুলো কালো, দেখেছি আমরা যত কাক, সেই হিসেবে কিন্তু যখন আমরা অন্য কোনো রঙের দেখব, তখন অবাক হওয়ার কিছু থাকবে না। কাজে কাকের সঙ্গে কালো রঙের যে সম্পর্ক, তা নিছক সহ অবস্থানের সম্পর্ক বা সহ অবস্থানের সম্পর্ক, মানে আকস্মিক সম্পর্ক সেটা। ঠিক আছে, কারণ অন্য রঙেরও কাক থাকতে পারে। অপরদিকে আমরা যদি দেখি, দ্বিতীয় প্রকার সম্বন্ধ হলো নিত্য। অন্য প্রকার যে সম্বন্ধটা, যেটা আবশ্যিক সম্বন্ধ, সেটা কিন্তু নিত্য। কি বলেছে? এরূপ সম্বন্ধের কোনো ব্যতিক্রম বা পরিবর্তন ঘটে না। এই সম্বন্ধের কিন্তু কোনোদিনও কোনো পরিবর্তন ঘটে না, সর্বদা এটা একই থাকে। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ঠিক তাই, যখন আমরা আগুনে হাত দেবো, কী হয়ে যাবে? হাতটা পুড়ে যাবে। বিষ পান করলে মৃত্যু ঘটে। বিষ পান করলে কী হবে বলতো? মৃত্যু ঘটে যাবে। তো এগুলো হচ্ছে আবশ্যিক সম্বন্ধ। বিষ পান যদি করো, কেউ তোমরা করো, তাহলে কিন্তু মৃত্যু তোমাদের ঘটবেই। আর আগুনে হাত দিলে, সে আগুনে হাত দেওয়াটা দেখো, অতীতেও যদি কোনো মানুষ আগুনে হাত দিয়েছে, তারও হাত পুড়েছে, বর্তমানে কেউ যদি ভবিষ্যতে কেউ যায়, সেই একই ঘটনা ঘটবে। এই জাতীয় ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ককে কিন্তু বলা হয় কি বলতো? কার্যকর সম্পর্ক বলা হয়। কী সম্পর্ক বলা হয়? কার্যকরণ সম্পর্ক। এটা ভালো করে মাথায় রাখবে। পরবর্তী দেখো, এবারে জানবো কার্য কী, কারণটা কী। আমরা খুব সহজভাবে জেনে নেব কার্য কী।
কার্যকারণ দুটি হলো জাগতিক ঘটনা। জাগতিক ঘটনা মানে এই জগতে যে ঘটনাগুলো ঘটে তাকে কি জাগতিক ঘটনা বলা হয়। তো যে ঘটনাটি আগে ঘটে তাকে বলা হয় কি বলতো কারণ, আর কারণ দ্বারা যে ঘটনাটি উৎপন্ন হয় তাকে বলা হয় কার্য। তাহলে আগে যে ঘটনা ঘটে তাকে বলা হয় কারণ, আর ওই কারণ দ্বারা যে ঘটনাটি ঘটে তাকে বলা হয় কার্য। অর্থাৎ যার জন্য কোনো কিছু ঘটে তাকে বলা হয় কারণ, এবং যা কিছু ঘটে তাকে বলা হয় কি বলতো কার্য। মানে যার দ্বারা কোনো কিছু ঘটে তাকে বলা হয় কারণ, আর যা কিছু ঘটবে তার দ্বারা তাকে বলা হয় কার্য। আগে ঘটলে আগে ঘটে বলে তাকে কারণ, আগে আগে ঘটে বলে কারণকে বলা হয় অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা। কারণটা আগে যেহেতু ঘটেছে পূর্ববর্তী বলা হয়, এবং কারণের পরে কার্যকে ঘটতে দেখে সেই কার্যকে বলা হয় কিন্তু পরবর্তী ঘটনা বা অনুবর্তী ঘটনা। যেমন বিষ পান করলে মৃত্যু ঘটে, তাহলে এই জ্ঞানে বিষ পান হলো কারণ এবং তৃষ্ণা নিবারণ হলো কিন্তু কার্য। এখানে মৃত্যু হবে, এটা টাইপিং মিস্টেক আছে, মৃত্যু হলো কি বলতো কার্য। এদের মধ্যে যে সম্পর্ক তার নিছক সহ অবস্থানের সম্পর্ক নয়, তা হলো নিয়ে ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। এদের মধ্যে সব বিষ পানে মৃত্যুর সঙ্গে কিন্তু এটা আকস্মিক সম্পর্ক নয়, এটা কিন্তু অপরিবর্তনীয় সম্বন্ধ। তবে স্মরণীয় বা মনে রাখতে হবে যে যা কিছু কারণের পরে ঘটে তাকে যেমন কার্য বলা যায় না, কারণের পরে ঘটলেই সব কিছুকে কিন্তু কার্য বলা যাবে না, তেমন কিছু যা কিছু কার্যের আগে ঘটে তাকে কিন্তু আবার কারণ বলা যাবে না। মানে কারণের পরে যা কিছু ঘটে সবগুলোকে কার্য বলা যাবে না, আবার কার্যের আগে ঘটে বলে যে কোনো ঘটনা কিন্তু আমরা কারণ বলতে পারি না। কারণ হতে গেলে তাকে কার্যের নিয়ত হতে হবে, মানে কি সবসময় কার্যের আগে থাকতে হবে, অব্যবহিত ঠিক আগেই থাকতে হবে, ঠিক আগে ঘটতে হবে, শর্তান্তরহীনভাবে থাকতে হবে, কোনো রকম শর্তে থাকা যাবে না, অগ্রবর্তী মানে পূর্ববর্তী ঘটনা হতে হবে। মানে কোনো কিছুকে কোনো ঘটনাকে কারণ হতে গেলে এই শর্তগুলো কিন্তু পূরণ করতে হবে। সাধারণ মানুষ এবং বৈজ্ঞানিক সকলেই বিশ্বাস করে যে প্রত্যেকটি ঘটনার পশ্চাতে কোনো না কোনো কিন্তু বিশেষ ঘটনা কারণ হিসেবে কিন্তু থাকে। এই জগতে যা কিছু ঘটে প্রকৃতির নিয়মে একটি গাছের পাতাও কিন্তু বিনা কারণে পড়ে না। তাহলে সেখানে অর্থাৎ বিনা কারণে বা আকস্মিকভাবে কোনো কিছুই ঘটে না, বিনা কারণে আকস্মিকভাবে কিন্তু কোনো কিছু ঘটে না, এটা মনে রাখতে হবে। প্রত্যেক ঘটনারই কিন্তু কারণ আছে, প্রত্যেক ঘটনার কী আছে বলতো কারণ আছে। এটি হলো সার্বিক কার্যকরণ নিয়ম, এটা হচ্ছে সার্বিক, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এই জগতে যা কিছু ঘটবে প্রত্যেকটা ঘটনায় কিন্তু কিন্তু কোনো না কোনো কারণ তো থাকবেই। তর্কবিদ বেন নিয়মটিকে স্পষ্টভাবে বোঝাবার জন্য বলেছেন, বেন কি বলেছেন তর্কবিজ্ঞানী, প্রত্যেক ঘটনা তার পূর্ববর্তী কোনো ঘটনার সঙ্গে এমনভাবে সম্বন্ধযুক্ত যে এই পূর্ববর্তী ঘটনা ঘটলে তবে এই ঘটনাটি ঘটে, আর সেটি না ঘটলে এই ঘটনাটি ঘটে না। যে প্রত্যেকটি পূর্ববর্তী ঘটনা কোনো ঘটনার সঙ্গে এমনভাবে যুক্ত থাকে, আগে ঘটা ঘটনা যুক্ত থাকে যে এই পূর্ববর্তী ঘটনা ঘটলে অবশ্যই কি করবে পরবর্তী ঘটনাটা ঘটবে, আর সেটি ওই পূর্ববর্তী ঘটনা যদি না ঘটে তাহলে পরবর্তী ঘটনা ঘটবে না, এটাই বলেছেন উনি। কাজেই ক হলো ক্ষয়ের কারণ, এই কথার অর্থ হলো খ জাতীয় কোনো ঘটনা যখনই ঘটবে তখনই তার কারণ হিসেবে কে থাকবে বলতো ক থাকবে। মানে যখন বলছি ক হলো ক্ষয়ের কারণ তখন মনে রাখতে হবে ওই খ নামক ঘটনাটা যখনই ঘটবে তার আগে সবসময় কিন্তু ক নামক ঘটনাটা থাকবেই। বলেছে ক জাতীয় কোনো ঘটনা অবশ্যই থাকবে, যেমন আগুন দহনের কারণ, যখন বলছি আগুন কি করে দহন করে, হ্যাঁ সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এর অর্থ কি বলতো আগুন থাকলে সেখানে কি থাকবে দহন হবেই, যেখানে আগুন থাকবে সেখানে কিন্তু দহন থাকবেই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই ছিল কার্য আর কারণ কি। এবারে বলছে কারণের প্রকৃতি। এই কারণের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের মত কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে তোমাদের এমসিকিউ বা এসিকিউর ক্ষেত্রে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে, সেগুলো ভালো করে নেবে। কারণের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন যুক্তিবিজ্ঞানী কারণের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, যদিও তাদের সংজ্ঞার মধ্যে খুব বেশি মতপার্থক্য নেই, তাদের একই রকম সংজ্ঞা প্রায় দিয়েছে। তো সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কী কী সংজ্ঞা দিয়েছে। তো মিল প্রদত্ত সংজ্ঞা, তর্কবিদ মিল কি বলেছেন বলতো, যদি একটি ঘটনা শর্তান্তরহীনভাবে, একটা ঘটনা কি হচ্ছে শর্তহীনভাবে কোনো রকম শর্তের উপর নির্ভরশীল না হয়ে এবং অপরিবর্তনীয়ভাবে, অপরিবর্তনীয় কথার মানে হচ্ছে কোনো রকম পরিবর্তন হবে না, কোনো রকম কি কোনোদিনও পরিবর্তন হবে না, অগ্রবর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে, আগে ঘটা কোনো ঘটনাকে একদম অপরিবর্তনীয়ভাবে অনুসরণ করতে থাকে, সবসময় আগে আগে ঘটে থাকে, ঠিক আছে, তবে ওই পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হবে এবং তার যে পরবর্তী যে ঘটনা সেটাকে কি বলা হবে বলতো কার্য বলা হবে। ঠিক আছে, উনি বলেছেন যে যদি একটা ঘটনা কী হতে শর্তান্তরহীনভাবে এবং অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনার সঙ্গে সবসময় যুক্ত থাকে, ঘটনার সাথে সবসময় যুক্ত থেকে কি করে অনুবর্তী কোনো ঘটনাকে ঘটায়, তাই ওই আগে ঘটা ঘটনাকে কারণ বলবো আর পরে ঘটনাকে কার্য বলবো। বেন কি বলেছেন, বেন বলেছেন এইটা প্রশ্ন হতে পারে মিল প্রদত্ত কারণের সংজ্ঞা দাও, আসতেই পারে 1 নম্বরের জন্য। কারণ হলো কার্যের জন্য অনিবার্য প্রয়োজনীয় শর্ত, বলছে কার্য ঘটার জন্য অনিবার্য একটা শর্ত প্রয়োজন, সেটা হচ্ছে কিন্তু কারণ এবং পারিপার্শ্বিক ঘটনার সমষ্টি, পারিপার্শ্বিক যে চারিপার্শ্বিক ঘটনা সেটা সমষ্টি, এটা হচ্ছে বেন বলেছে।
এটা মনে রাখবে, অতটা যদিও গুরুত্বপূর্ণ নয়, এটা পরীক্ষায় আসে না। পরবর্তী কিন্তু এই যে বেনের যে সংজ্ঞা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। সেটা কি বলেছে? বলেছে যে গুণের দিক থেকে উনি কিন্তু কার্ভেদ্রিট কী করেছে, কারণের যে সংজ্ঞা সেটা কিন্তু দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে গুণের দিক থেকে, একটা হচ্ছে পরিমাণের দিক থেকে। এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে যে কার্ভেদ্রিটের মধ্যে কারণের সংজ্ঞা কত ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গুণের দিক থেকে আর এটা কি বলতো পরিমাণের দিক থেকে। তো গুণের দিক থেকে উনি বলেছেন কারণ হলো কার্যের অব্যবহিত, অব্যবহিত মানে ঠিক আগে, শর্তান্তর মানে কোনো রকম শর্ত না থাকে, অপরিবর্তনীয় মানে কোনো রকম পরিবর্তন কোনোদিনও হবে না, মানে নিয়ত, নিয়ত মানে সবসময় একই থাকবে, অগ্রবর্তী মানে পূর্ববর্তী ঘটনা। এটা কিন্তু গুণের দিক থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কার্ভেদ্রিটের মতে গুণের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে সংজ্ঞাগুলো কী। ঠিক আছে, তো এটা হচ্ছে গুণের দিক থেকে। এই সংজ্ঞাটা কিন্তু মিলের সংজ্ঞা বলা যেতে পারে, কারণ মিলের যে সংজ্ঞা সেটাকে কিন্তু বিশ্লেষণ করে করা হয়েছে। দেখো বলা হয়েছে মিলের সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে কার্ভেদ্রিট কারণের সংজ্ঞাকে ভাগ করেছে। ঠিক আছে, এবারে পরিমাণের দিক থেকে কি বলেছে উনি? পরিমাণের দিক থেকে বলেছেন যে দিক থেকে কারণ হলো কার্যের সমান। উনি বলেছেন যে কারণটা সবসময় কার্যের সমান হবে, মানে যতটুকু কারণ হবে ততটুকুই কার্য উৎপন্ন হবে। এটা কে বলেছে? এটা বলেছেন কার্ভেদ্রিট। বোঝা গেল? এটা পরিমাণের দিক থেকে। তো এখানে বলা আছে কার্ভেদ্রিটের সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা আছে, দুই প্রকার লক্ষণ বলেছে, একটা গুণগত আর এটা হচ্ছে পরিমাণগত। এটাও তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাথায় রাখবে। চলো পরবর্তী, এবারে কারণের গুণগত লক্ষণগুলোকে আমরা বিশ্লেষণ করব। কারণগত কার্ভেদ্রিট যে গুণগত লক্ষণ দিয়েছে সেটা আমরা বিশ্লেষণ করব। কি কি? কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ দুটি ঘটনা। ঠিক আছে, কারণ ও কার্য কি? সাপেক্ষ দুটো ঘটনা। সাপেক্ষ মানে শর্তযুক্ত, তাই না? নিরপেক্ষ মানে শর্ত না থাকে। তো কারণ ও কার্য হলো দুটি সাপেক্ষ পদ, দুটি সাপেক্ষ পদ একে অপরের সাথে শর্তে থাকে না। কারণ ছাড়া যেমন কার্য হয় না, তেমনি কার্য ভিন্ন কারণ হয় না। কখনই কিন্তু কারণ আছে কার্য নেই এটা হতেই পারবে না। কারণ থাকলে কার্য থাকবে, কার্য থাকলে কারণ থাকবে। কারণ ও কার্য এই দুটির একটি অপরটির ওপর নির্ভরশীল। নির্ভরশীল মানে কি? কোনো রকম শর্তের উপর নির্ভরশীল তারা। তো সে একটা অপরটার সাথে সবসময় নির্ভরশীল থাকে। তবে জগতে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তাদের মধ্যে কতগুলি কেবলমাত্র কারণ এবং কতগুলি কেবলমাত্র কী বলতো কার্য। এই জগতে যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তার মধ্যে কিছুগুলো হবে কারণ, কিছুগুলো কার্য। এভাবে চিহ্নিত করা যায় না, এভাবে কি করা যাবে না, চিহ্নিত করা যাবে না। একই ঘটনা কোনো ক্ষেত্রে কার্য হতে পারে, আবার সেই ঘটনায় আবার অন্য ক্ষেত্রে কী হতে পারে বলতো কারণ হতে পারে। মানে এইটা কখনো বলা যাবে না এই ঘটনা কারণ, মানে এটা সব ক্ষেত্রে কারণই থাকবে। মানেটা হচ্ছে এটাই যে একই ঘটনা কিন্তু কোনো ক্ষেত্রে কার্য হতে পারে, কোনো ক্ষেত্রে আবার কারণও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যেমন বৃষ্টি হলে মাটি ভেজে, বৃষ্টি হলে কি বলবে? মাটি ভিজবে। তাহলে বৃষ্টি হওয়াটা হচ্ছে মাটি ভেজার কারণ, এবং মাটি ভিজলে ফসল ভালো হবে। মাটি ভেজাটার ক্ষেত্রে এখানে মাটি ভেজাটা হচ্ছে কারণ, ফসল ভালো হওয়াটা হচ্ছে কার্য। তাহলে দেখো একই বিষয়, যেখানে এখানে হচ্ছে কার্য আর ওই মাটি ভেজাটাই আবার পরে কিন্তু হচ্ছে কারণ। এক্ষেত্রে মাটি ভেজা ঘটনাটি বৃষ্টি হওয়ার কার্য, কিন্তু ভালো ফসল হওয়ার ক্ষেত্রে কিন্তু কারণ হয়ে যাচ্ছে। তাহলে একই ঘটনাকে আমি কখনোই বলতে পারবো না যে এটা কারণ কারণ হিসেবেই সারা জীবন থেকে যাবে। তাহলে এটা গেল সাপেক্ষ দুটি ঘটনা। তারপর বলছে কার্য সর্বদাই বিশেষ কালের ঘটনা। কার্য সবসময় কোন কালের হয়? বিশেষ কালের, বিশেষ মুহূর্তে। প্রকৃতিতে প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে, ঠিক তাই। এই যে প্রকৃতি জগৎ, প্রকৃতি, এখানে কিন্তু সব সময় প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। কাজেই ঘটনা মাত্রই পরিবর্তনশীল। ঘটনা মাত্র কেমন বলতো? পরিবর্তনশীল। ঘটনা কিন্তু পাল্টাতেই থাকে, রোজ রোজ পাল্টাতেই থাকে। প্রকৃতির রাজ্যে এই সব পরিবর্তনশীল ঘটনা বা কার্য দেখেই আমরা কিন্তু তার কী করি? কারণগুলোকে জানতে আগ্রহী। এই জগতে রোজ কোনো না কোনো ঘটনা ঘটছে, জন্যই তার কারণ কিন্তু আমরা বিচার করার চেষ্টা করেই যাচ্ছি। ঠিক আছে, যেমন ভূমিকম্প, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি প্রভৃতি দেখা দিলে আমরা তার কী করি? তার কারণ আবিষ্কার করতে সচেষ্ট হই। আমরা যখন এই সমস্ত কিছু দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগগুলো, বন্যা দেখা যাবে, ভূমিকম্প দেখা দেবে, তারপরে দুর্ভিক্ষ যখন দেখা যায়, মহামারী দেখা যায়, তখন কিন্তু আমরা তাদের কারণ আবিষ্কার করার চেষ্টা করি। কাজেই প্রমাণিত হয় এই সব ঘটনা ঘটার পূর্বে প্রাকৃতিক অবস্থা অন্যরূপ ছিল এবং বর্তমানে সেই পূর্ব অবস্থা পরিবর্তিত হয়েছে। এই ঘটনাগুলো জানার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে ওই ঘটনাগুলো ঘটার সময় প্রকৃতির রূপটা কেমন ছিল, একদমই অন্যরকম ছিল, তাই না? ঠিক আছে, এটা জানলাম আমরা বিশেষকালের ঘটনা। এবার পরবর্তী দেখো, পরবর্তী বলছে কারণ হলো কার্যের অগ্রবর্তী ঘটনা। কারণটা সবসময় কী হবে? কার্যের পূর্ববর্তী হবে। কারণ সবসময় কার্যের কোথায় থাকবে? আগে থাকবে। দুটি ঘটনার মধ্যে যখন কার্যকর সম্বন্ধ স্থাপন করা হয় তখন পূর্ববর্তী ঘটনাকে বলা হয় কী বলতো? কারণ, এবং পরবর্তী ঘটনাকে কী বলা হয়? কার্য। তো বলছে যেমন জলপান করলে কী হয়? তৃষ্ণা নিবারিত হয়। এক্ষেত্রে জলপান করা এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা, এবং কারণ এটা কারণ, এবং তৃষ্ণা নিবারিত হওয়াটা হচ্ছে কার্য, যেটা পরবর্তী ঘটনা। সুতরাং কারণ সর্বদাই কী হবে? কার্যের বলতো আগে থাকবে, সবসময় আগে থাকবে কার্যের, কখনোই পরে থাকবে না। তারপরে কি বলেছে? কারণ হলো কার্যের নিয়ত, নিয়ত বা অপরিবর্তনীয়।
কারণ হলো কার্যের সবসময় নিয়ত। নিয়ত মানে কি? সবসময় থাকবে, অপরিবর্তন মানে কখনো পরিবর্তন হবে না। কখনো কি হবে না? পরিবর্তন হবে না। কারণ মাত্রই কার্যের অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা হলেও মানে আমরা এটা কখনোই বলতে পারবো না যে আগে ঘটলেই সেটা কারণ। সেটা কেমন হবে? সেটা সবসময় থাকবে, শুধু বর্তমানে নয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে কোনো অগ্রবর্তী ঘটনাকে কারণ বলে নির্দেশ করা যায় না। যে ঘটনা সর্বদাই কার্যের পূর্বে বর্তমান থাকে কেবল তাকে কিন্তু কারণরূপে নির্দেশ করতে হবে। আমরা সেই ঘটনাকেই কারণ বলতে পারবো যে সবসময় এই ঘটনার আগে থাকছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ম্যালেরিয়ার কারণ হিসেবে পূর্ববর্তী ঘটনারূপে অনেক ঘটনাই উপস্থিত থাকতে পারে। ম্যালেরিয়ার, ধরো আমার ম্যালেরিয়ার জ্বর হয়েছে, ম্যালেরিয়া জ্বর হওয়ার আগে অনেক ঘটনাই ঘটেছে, আমি অনেক কিছু খেয়েছি, অনেক ঘুমিয়েছি, অনেক ঘুরেছি, কিন্তু তার সাথে সাথে একটা কমন ব্যাপার থাকবে, সেটা হচ্ছে মশার কামড়ানো খাওয়া। তো সেক্ষেত্রে দেখো, দারিদ্র, গরিব হতে পারি আমি, অশিক্ষা থাকতে পারে, অপরিচ্ছন্নতা, জমা জল, সচেতনতার অভাব, মশার কামড় প্রভৃতি। এদের মধ্যে একমাত্র মশার যে কামড়, এই ঘটনাটি ছাড়া আর অন্য সব ঘটনা কিন্তু পরিবর্তন হয়। বাকি ঘটনাগুলো সব পরিবর্তন হয়ে যাবে, কিন্তু একটা কিন্তু মশার কামড়টা কিন্তু এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে সেগুলি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সেগুলো মিল থাকতে পারে, কিন্তু না থাকতে, কিন্তু মশার কারণ, ম্যালেরিয়া রোগের সাথে মশার কিন্তু কার্যকর সম্পর্ক আছে। কারণ কি? ম্যালেরিয়া জ্বর তখনই হয় যখন মশার মানে মশা কামড়ায়। তো কিন্তু মশার কামড় সব সময় কিন্তু থাকবে, সে কারণেই মশার কামড়কে ম্যালেরিয়ার কিন্তু কি বলা হচ্ছে, কারণ হিসেবে গণ্য করা হয়। সুতরাং সেই ঘটনাকে কারণ বলা যাবে যা কার্যের নিয়ত সেই ঘটনাকে। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে কারণ আমি তাকেই বলতে পারবো যে পূর্ববর্তী, কিন্তু হ্যাঁ শুধু পূর্ববর্তী নয়, নিয়ত পূর্ববর্তী। ঠিক আছে, পূর্বগামী ঘটনা হিসেবে উপস্থিত থাকবে, সেই ঘটনাকে আমি কি বলবো, কারণ বলবো। যে নিয়ত মানে সব সময় আগে ঘটবে, তাকে আমি বলবো। নেক্সট, পরবর্তী দেখো কি বলেছে। কারণের পরবর্তী ওই ওই লক্ষণটাই দেখো, যদি আমরা শুধু আগেরটাকে ধরি, কিন্তু কোনো পরিবর্তনীয় ঘটনা মানে যেটা পরিবর্তনশীল, তার আগের যে ঘটনাকে যদি কারণ বলে মনে করা হয়, তাহলে অনুমানে যে দোষ ঘটবে সেটা হচ্ছে কাকতালীয় দোষ। আমি আগে ঘটা যে কোনো ঘটনাকেই যদি আমি কারণ মনে করি, সেখানে যে দোষটা ঘটবে সেটা হচ্ছে কাকতালীয় দোষ। ঠিক আছে, বলা হয় যেমন একটি তাল গাছে একটি তালের উপর একটা কাক এসে বসলো। একটা তাল গাছে গেলো, একটা কাক এসে বসলো, এবং কিছুক্ষণ পর কাকটি উড়ে যেতেই তালটি কী হয়ে গেল, মাটিতে পড়ে গেল, এবং ওই তালের উপর থেকে যখন পাখিটা উড়ে গেল তখন কিন্তু তালটাও নিচে পড়ে গেল। এখন কাকের উড়ে যাওয়াকেই যদি তাল পড়ার কারণ হিসেবে গণ্য করা হয়, তাহলে অনুমানটিতে কাকতালীয় দোষ হবে। মানে আগে ঘটা যে কোনো ঘটনাকে যদি আমি কারণ বলে মনে করি, তাহলে কিন্তু এই দোষটি হবে। কারণ কাক উড়ে যাওয়াটা তাল পড়ার অপরিবর্তনীয় অগ্রবর্তী পূর্ববর্তী ঘটনা নয়, কারণ এর আগেও কাক উড়ে গেছে, তাল পড়ে গেছে, এটা এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু ঘটেনি। এটা কিন্তু প্রথমবার আকস্মিক একটা ঘটনা ঘটেছে। তারপরে দেখো, শুধু পূর্ববর্তী বা নিয়ত হলেও হবে না, সেটাকে কেমন হতে হবে বলো তো? শর্তান্তরহীন হতে হবে। কেমন হতে হবে? কোনো রকম শর্ত তাদের মাঝখানে থাকবে না। যে কোনো অপরিবর্তনীয় মানে অপরিবর্তনীয় যেটা কোনো পরিবর্তন না, মানে নিয়ত একই থাকে সবসময়, পূর্ববর্তী ঘটনাকে কিন্তু কারণ বলা যায় না কখনোই। কিন্তু ওরকম কিন্তু ওই আগে ঘটা সবসময়, সে সবসময় ঘটছে, কিন্তু তবু কারণ বলতে পারবো না। কারণ হবে কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ হবে এমন যেটা কোনো রকম শর্ত থাকবে না, কোনো রকম পাল্টাবে না, এবং পূর্ববর্তী হবে। কেননা যদি কারণকে কেবল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা বলা হয়, তাহলে দিনকে রাত্রির কারণ হিসাবে কিংবা রাত্রিকে দিনের কারণ হিসেবে বলতে হবে। যদি আমরা এটা করি যে নিয়ত পূর্ববর্তী ঘটনাকে কারণ বলছি, তাহলে কিন্তু দিনকে রাত্রি, রাত্রিকে দিনের কারণ বলা যেতে পারে। কারণ দিনের আগে সর্বদাই রাত্রি হয়, রাত্রির আগে সর্বদাই দিন হয়। যেহেতু দিন হলো রাত্রির নিয়ত অগ্রবর্তী ঘটনা, কিংবা রাত্রি হলো দিনের নিয়ত অগ্রবর্তী ঘটনা, কিন্তু দিন এবং রাত্রি কেউ কারো কারণ হতে পারে না, কারণ বা কার্য নয়। কারণ উভয়ের কারণ কি বলতো? পৃথিবীর আহ্নিক গতি। কারণ উভয়ই কিন্তু একটা আলাদা কারণ রয়েছে, তার থেকে তৈরি হয়। সুতরাং কারণ হতে গেলে তাকে শর্তান্তরহীন হতে হবে, কোনো রকম শর্ত থাকা যাবে না। শর্তান্তরহীন ঘটনা বলতে বোঝায় কারণ হলো এমন কিছু শর্তের সমষ্টি যা অন্য কোনো শর্তের উপর নির্ভর না করে কার্যকে উৎপন্ন করে। তাহলে কারণ হলো এমন কিছু যা কী করে, নিজেই শর্তের সমষ্টি, যা অন্য কোনো শর্তের উপর নির্ভর করে না। তাই মিল বলেছেন যে কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। এই একই সংজ্ঞা, যেটা কিন্তু কার্ভেদ রিড কিন্তু তার গুণগত লক্ষণে বলেছেন। ঠিক আছে, দেখো হয়ে গেল এখানে। তারপরে শেষ গুণগত লক্ষণের বিশ্লেষণ দেখো। বলছে কারণ হলো কার্যের অব্যবহিত। আবার শুধু আগে থাকলে হবে না, শর্তান্তরহীনভাবে থাকলে হবে না, আবার অপরিবর্তনীয় হলে হবে না। কি হতে হবে বলো তো? অব্যবহিত হতে হবে। এই অব্যবহিত কথার মানে হলো ঠিক আগেই,
ঠিক আগে ঘটা ঘটনাকেই কিন্তু কারণ বলা হয়। 2 বছর 3 বছর আগে ঘটেছে, অনেক আগে ঘটেছে, সেই ঘটনাকে কারণ বলা যাবে না। দেখো, কারণ হবে কার্যের অব্যবহিত অগ্রবর্তী ঘটনা, মানে কি ঠিক আগে ঘটার পূর্ববর্তী ঘটনা। যে ঘটনা কোনো কার্যের বহু পূর্বে ঘটেছে তাকে ওই কার্যের কারণ বলা যাবে না। অনেক আগে ঘটা ঘটনাকে কিন্তু কারণ বলা যাবে না। একমাত্র সেই পূর্ববর্তী ঘটনাকেই কিন্তু কারণ বলা যাবে যা কোনো কার্যের ঠিক আগে, কখন ঠিক আগে বা অব্যবহিত পূর্বে ঘটেছে। যেমন সর্পদংশের অব্যবহিত পরেই যদি কোনো লোকের মৃত্যু হয়, তাহলে সর্পদংশনকে মৃত্যুর কারণ বলা যেতে পারে। কোনো ব্যক্তিকে সাপ কামড়ালো, সাপ কামড়ে সেই ব্যক্তির মৃত্যু হলো, সঙ্গে সঙ্গে মৃত্যু হলো, সেক্ষেত্রে আমি বলতে পারি সর্পদংশনে ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই সর্পদংশন করাটাই হচ্ছে মৃত্যুর কারণ। কিন্তু সর্পদংশের 1 বছর পরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে সর্পদংশনকে কিন্তু মৃত্যুর কারণ বলা যাবে না। কিন্তু যদি এমন হয় সর্পদংশন করলো, সে মানুষ সুস্থ হলো, সুস্থ হয়ে 1 বছর পরে মারা গেল, সেখানে কিন্তু সর্পদংশনকে মৃত্যুর কারণ বলা যাবে না। কেননা এক্ষেত্রে সর্পদংশন মৃত্যুর অব্যবহিত অগ্রবর্তী ঘটনা নয়, কারণ এখানে কিন্তু সর্পদংশনের মৃত্যু ঠিক আগে ঘটেনি। এখানে সর্পদংশন ও মৃত্যুর মধ্যবর্তী সময়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে যা ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। তার মাঝখানে হতেই পারে যে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে, ওই ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গেছে, অথবা বার্ধক্যজনিত বয়সে মারা গেছে, হতেই পারে। এমন হতে পারে যে নিয়মিত মদ্যপানের জন্য লিভারের রোগে আক্রান্ত হয়ে লোকটি মৃত্যুবরণ করেছে। সুতরাং সুদূর অগ্রবর্তী ঘটনা কারণ হবে না, সুদূর মানে অনেক আগের যে ঘটনা সেটা হতে পারে না। গুণের দিক থেকে কারণ হলো নিয়ত বা অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত অগ্রবর্তী ঘটনা। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা কার লক্ষণ? কার্ভেদ রিডের লক্ষণ। খুব সুন্দর করে ব্যাখ্যা তোমাদের বিশ্লেষণ দিয়ে দেওয়া হলো উদাহরণসহ, এটা ভালো করে দেখে নেবে। এ থেকে কিন্তু প্রশ্ন এবার তোমাদের আসবে। এবার পরিমাণগত লক্ষণ। পরিমাণগত লক্ষণে বলেছেন কার্ভেদ রিড, বলেছেন যে কারণের পরিমাণগত লক্ষণের পরিপ্রেক্ষিতে বলা হয় কারণের পরিমাণ যতটুকু কার্যের পরিমাণও কী হবে? ঠিক ততটুকুই হবে, তার কমও হবে না এবং তার বেশিও হবে না। অর্থাৎ কারণের মধ্যে যে পরিমাণ বস্তু ও শক্তি থাকে, কার্যের মধ্যেও সেই পরিমাণ বস্তু ও শক্তি অবশ্যই থাকবে। তার মানে ঘটনা এটা বলেছে যে কারণ যতটুকু হবে কার্য ঠিক ততটুকুই হবে। ঠিক আছে? যেমন ধরো আমরা জানি কুমোর যারা, তারা মাটির জিনিস তৈরি করে, তো প্রদীপ তৈরি করছে, তো এইটুকু মাটি দিয়ে একটা ছোট প্রদীপ হতে পারে, কিন্তু কখনো একটা হাঁড়ি হতে পারে না। ঠিক আছে? তো তোমার কর্ম যতটুকু হবে তুমি ফল ততটুকুই পাবে। তুমি যদি আজকে 2 ঘন্টা বই পড়ো, 2 ঘন্টা পড়লে তুমি যতটুকু পড়বে পরীক্ষায় তোমার রেজাল্ট সেই 2 ঘন্টারই পাবে। যদি তুমি বেশি করে বই পড়ো, বেশি সময় ধরে বই পড়ো, তাহলে তুমি অবশ্যই বেশি কিছু জানতে পারছো, আর পড়াগুলো তোমাদের খুব ভালো ভালো হচ্ছে, তাহলে কী হবে? সেক্ষেত্রে তোমার রেজাল্ট তোমার কিন্তু খুব ভালো হবে, তাই না? এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এবারে সেই কথাটা মাথায় রেখে একটা জিনিস হলো যে সেই জন্যই কার্ভেদ রিড বলেছে যে পরিমাণের দিক থেকে কী হবে? কারণ আর কার্য সবসময় সমান হবে। কার্য ও কারণের সমতা নীতির মূল ভিত্তি হলো প্রাকৃতিক বিজ্ঞানের দুটা মৌল নীতির ওপর কিন্তু এই পরিমাণের দিকটা দাঁড়িয়ে আছে। সেটা কি? বস্তুর অবিনশ্বরতা নীতি আর কি শক্তির অবিনশ্বরতা। এখানে বলেছেন কার্ভেদ রিড যে বস্তু কখনোই বিনষ্ট হয়ে যায় না, বা শক্তির কখনো কী হয় না, বিনষ্ট হয়ে যায় না, এরা অবিনশ্বর, মানে কখনোই বিনাশ হবে না। ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে, এবারে বলেছে বস্তুর অবিনশ্বরতা নীতিটা আলোচনা করব। তাহলে এখানে কোন কোন নীতির কথা বলেছে? বস্তুর অবিনশ্বরতা নীতি আর হচ্ছে শক্তির অবিনশ্বরতা। এই বিশ্বজগতে যে বস্তু আছে তার পরিমাণ অবিনশ্বর। এই যে জগতে যে বস্তুগুলো আছে তারা অবিনশ্বর, মানে বিনষ্ট হয় না। বস্তু এক আকার থেকে কি করে অন্য আকারে কিন্তু রূপান্তরিত হয়। সবসময় একটা বস্তু এক আকার থেকে অন্য আকারে চলে যায়, কিন্তু বস্তুর পরিমাণের কোনো কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে না, বস্তুর পরিমাণে কোনো রকম পরিবর্তন ঘটবে না। যেমন 2 ভাগ হাইড্রোজেন ও 1 ভাগ অক্সিজেন মেশালে জল উৎপন্ন হয়, মানে H2O, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন যুক্ত হয়ে কিন্তু জল তৈরি হয়। এক্ষেত্রে বায়বীয় পদার্থ, এই হাইড্রোজেন আর অক্সিজেন কি গ্যাস, সেই বায়বীয় পদার্থ কী করছে? তরল পদার্থে পরিণত হচ্ছে। কী এসেছে? তরল পদার্থে, মানে জলে পরিণত হচ্ছে। H2O সেটা জলে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ বস্তুর রূপান্তর ঘটছে, কিন্তু পরিমাণের দিক থেকে কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের পরিমাণ এবং জলের পরিমাণ কিন্তু সমান হচ্ছে। এই হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে যে তৈরি হচ্ছে গ্যাসীয় পদার্থ জলে পরিণত হচ্ছে, এদের কিন্তু পরিমাণটা কিন্তু সমান। বোঝা গেল? তার মানে বস্তুর রূপান্তরিত হচ্ছে, কিন্তু কখনোই তার পরিমাণ কিন্তু কম বেশি হবে না, সবসময় একই থাকবে। এটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা, তার মানে বস্তুর কোনো বিনাশ নেই। ঠিক আছে? পরবর্তী দেখো শক্তির অবিনশ্বরতা। শক্তির অবিনশ্বরতা দেখো কি বলেছে, যে শক্তির অবিনশ্বরতা নীতিটি অনুযায়ী এই বিশ্বে যে শক্তি আছে তার পরিমাণ অবিনশ্বর, শক্তির পরিমাণটা অবিনশ্বর, শক্তিও কখনো বিনাশ হয় না। শক্তির রূপান্তর ঘটতে পারে, শক্তি কী হয়? পরিবর্তন হয়ে যায়, কিন্তু তার পরিমাণের কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না। শক্তিরও কিন্তু পরিবর্তন হবে, এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তর হবে, কিন্তু কখনোই সেটার কী হবে না? বিনষ্ট হবে না। অর্থাৎ এক প্রকারের শক্তি অন্য প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু বিশ্বের সামগ্রিক শক্তির পরিমাণের কোনো হেরফের হয় না। এই বিশ্বে যে এত বড় শক্তি আছে সেই শক্তি কিন্তু কোনো মতেই কমবে না।
কি বলেছে দেখো, বলছে যে ঘর্ষণ শক্তি তাপ শক্তিতে কিন্তু রূপান্তরিত হতে পারে, আবার তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হতে পারে। যেমন করে আমি হাত ঘষি, ঠান্ডার দিনে শীতের দিনে আমরা হাতে ঘষি, এই ঘর্ষণের ফলে কী হয়, এখানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো ঘর্ষণ শক্তি তাপ শক্তিতে হচ্ছে, সেই তাপ শক্তি থেকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তার মানে শক্তির পরিমাণটা একই থাকছে, এই শক্তি যাচ্ছিল ওই শক্তিকে উৎপন্ন করছে এইভাবে। কিন্তু জগতের সামগ্রিক শক্তির পরিমাণ কিন্তু সবাই একই থাকছে। জগতে এমন কিছু বিষয় আছে যাদের সম্পূর্ণভাবে অপসারণ বা বর্জন করা সম্ভব নয়। জগতে কিছু আছে কারণ, যে কারণগুলোকে কখনোই আমরা সরাতে পারবো না। যেমন উত্তাপ, মানে এই যে তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর যে চাপ সেটা, মাধ্যাকর্ষণ শক্তি, এই প্রভৃতি, এগুলি কিন্তু প্রতিটি কার্যের সঙ্গে যুক্ত থাকে। এই জগতে যা কিছু ঘটে সবসময় এই জিনিসগুলো কিন্তু সেখানে উপস্থিত থাকে। এগুলোই কিন্তু দার্শনিক মিল, যুক্তিবিজ্ঞানী মিলকে বলছে স্থায়ী কারণ বলেছে। তোমাদের এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্থায়ী কারণ বলতে কী বোঝো? এই সংজ্ঞাটা কিন্তু কে দিয়েছেন বলো তো? আমাদের মিল দিয়েছেন। মিলের মতে যে কারণগুলো কী থাকে, কার্যের সঙ্গে সবসময় থাকে, প্রত্যেকটা ঘটনার সাথে সবসময় থাকে, যেগুলোকে পরিবর্তন করা যায় না তাদেরকে স্থায়ী কারণ বলা হয়। সেগুলো কী কী স্থায়ী কারণগুলো? উত্তাপ, বায়ুর চাপ, মাধ্যাকর্ষণ শক্তি। বোঝা গেল কথাটা? তো যুক্তিবিজ্ঞানী মনে করেন কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রে এই দুটি নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দাবি হলো, কারণ যখন কার্যে পরিণত হয় তখন কারণের মধ্যে যে পরিমাণ বস্তু থাকে ও শক্তি থাকে, শক্তি বর্তমান থাকে, কার্যের মধ্যেও সেই পরিমাণ বস্তু ও শক্তি কিন্তু বর্তমান থাকে। অতএব পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য কিন্তু সমান হয়। পরিমাণের দিক থেকে কিন্তু কী হবে, কার্য আর কারণ সবসময় সমান হবে। কারণ কি, এই জগতে, এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যত শক্তি আছে, যত কিছু, তাদের পরিমাণটা সবসময় সমান থাকে, কখনোই কিন্তু কম বেশ হয় না। একটা বস্তু আরেকটা বস্তু আকার তাদের পাল্টে যায়, কিন্তু পরিমাণটা সবসময় একই থাকে। ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি। এর পরের দিনে কিন্তু আমাদের আলোচনার বিষয়, পরবর্তী আমরা আলোচনা করব। ঠিক আছে? পরবর্তী আমরা কি আলোচনা করব দেখে নিই। কারণ ও শর্তের যে জায়গাটা, সেটা কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা ভিডিওটিকে শেয়ার করো। সাজেশনের ভিডিও তোমাদের চলে গেছে, সেই সাজেশনের ভিডিওটা দেখে নাও, সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়তে থাকো এবং খুব ভালো করে বাকি টপিকগুলো আমাকে শেষ করতে দাও। ঠিক আছে? তাড়াহুড়ো করো না, এটা পরীক্ষা, এটা টেস্ট, তোমাদের ফাইনাল তোমাদের এখনও বাকি আছে, আর ভালো করে দিতে। ঠিক আছে? তাহলে ততক্ষণ সুস্থ থাকবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।